বিসমিল্লাহির রহমানির রহিম। আজ 21শে আগস্ট 2020। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন ক্লাসে আমি তোমাদের জানাই স্বাগত। করোনাকালীন শিক্ষা কার্যক্রম চলমান রাখার স্বার্থে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে অনলাইন ক্লাসে যুক্ত হতে পেরে আমি আনন্দিত। সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানাচ্ছি। তোমরা জানো, বর্তমান করোনা মহামারীর কারণে বাংলাদেশ সহ সারা বিশ্বের শিক্ষা ব্যবস্থায় স্থবিরতা দেখা দিয়েছে। সকলেই শিক্ষা প্রতিষ্ঠানকে এড়িয়ে বাসায় নিজে নিজে শিক্ষা কার্যক্রমকে এগিয়ে নিয়ে যাচ্ছে। সেই লক্ষ্যে তোমাদের এই ক্ষতিকে পুষিয়ে নেওয়ার জন্য জাতীয় বিশ্ববিদ্যালয় অনলাইনে ক্লাসের ব্যবস্থা করেছে, যাতে করে তোমাদের ক্ষতি কিছুটা হলেও পুষিয়ে নিতে পারো। আর এই ক্ষতি পুষিয়ে নিতে আমরা রয়েছি তোমাদের পাশে। আমি আজ ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অনার্স পার্ট 3 কোর্স নম্বর 23-1601, কোর্সের নাম পারস্য ও মধ্য এশিয়ার মুসলমানদের ইতিহাস 13 শতক থেকে 1800 শতক, লেকচার নাম্বার 2। আজ যে বিষয়ের আলোচনা করব সে আলোচনার শিরোনাম চেঙ্গিস খান, সময়কাল 1162 থেকে 1227। এই কোর্সটির প্রথম ক্লাস আমি গত দিনে নিয়েছি। সেই ক্লাসটিতে থেকেও তোমরা কিছুটা হলেও উপকৃত হয়েছে বলে আমি বিশ্বাস করি। আজ চেঙ্গিস খান সম্পর্কে বিস্তারিত আলোচনা থেকে আমরা অনেক কিছুই জানতে পারবো। সেগুলো ধারাবাহিকভাবে নিচে আলোচনা করা হয়েছে। আজ তোমাদের ক্লাসে আমি উপস্থিত রয়েছি অনলাইন ক্লাসে। আমি ডক্টর মোহাম্মদ জিল্লুর রহমান, সহকারী অধ্যাপক, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ, নওগাঁ সরকারি কলেজ, নওগাঁ। প্রতিটি ক্লাসেরই একটি লক্ষ্য এবং উদ্দেশ্য থাকে, যে ক্লাসটি থেকে আমরা কি জানতে পারবো, কি শিখতে পারবো। সেই আলোকে আমি একটি চিত্র তুলে ধরার চেষ্টা করেছি, যে এই আজকের আলোচনা থেকে আমরা জানতে পারবো তা হলো চেঙ্গিস খানের পরিচয় সম্পর্কে আমরা জানতে পারবো, চেঙ্গিস খানের প্রাথমিক সমস্যাবলী অর্থাৎ সিংহাসন আরোহণ বা তার গোত্রের প্রতি যে গোত্রের যে সমস্যাগুলো ছিল সেই সম্পর্কে আমরা জানতে পারবো। চেঙ্গিস খান কিভাবে একটি জাতিকে সুসংহত করে একটি বিশাল সাম্রাজ্য প্রতিষ্ঠা করলেন এবং সেই বিজয় অভিযানগুলোর কি পরিণতি ঘটেছিল সেই সম্পর্কে জানতে পারবো। তিনি একটি সাম্রাজ্য প্রতিষ্ঠা করার পাশাপাশি রাজ্য শাসন কিভাবে করেছিলেন সে সম্পর্কে আমরা এই ধারণা লাভ করতে পারবো। শেষে রাজ্য শাসন করতে গিয়ে তিনি যে কৃতিত্বমূলক কাজগুলো করেছিলেন, যার কারণে তিনি ইতিহাসে স্মরণীয় অথবা নিন্দনীয় হয়ে রয়েছেন, সেগুলো সম্পর্কে আমরা জানতে পারব। বরাবরের মতোই কোন আলোচনা যাওয়ার পূর্বে আমরা অভ্যস্ত হয়ে গেছি একটি ভূমিকা বা সূচনা বক্তব্য দেওয়ার জন্য। সেই সূচনা বা ভূমিকা বক্তব্যটি এরকম, আমি উপস্থাপন করছি সেইগুলো। ইতিহাসে মঙ্গলদের প্রাচীন উৎস সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য পাওয়া যায়। যেটুকু জানা যায়, 12 শতকের প্রথম দিকে মঙ্গলরা উত্তর চীনের কিন বা নুচিয়ান বংশের অধীনে ছিল। নুচিয়ানরা কোনো এক অপরাধের কারণে চেঙ্গিস খানের জৈন বংশধরকে অপরাধী সাব্যস্ত করে শাস্তি প্রদান করে। এই ঘটনায় চেঙ্গিস খানের প্রপিতামহ
কাবুল খানের নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়। 1138-39 সালের দিকে মঙ্গলরা কাবুল খানের ভ্রাতুষ্পুত্র ইসুজায়ের নেতৃত্বে কিন বা নুচিয়ান সাম্রাজ্যের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা। এই বিদ্রোহে কিন বা নুচিয়ান সেনাপতি পরাজিত হন। এই প্রাথমিক সাফল্যে কাবুল খান বিশেষ প্রতিপত্তিশালী হয়ে ওঠেন এবং নিজেকে খাকান উপাধিতে ভূষিত করেন। এভাবে কাবুল খানের নেতৃত্বে মঙ্গলরা জাতীয় চেতনাবোধে উদ্বুদ্ধ হয়ে নিজেদের অস্তিত্ব সম্পর্কে সজাগ হয়ে উঠতে শুরু করে। 12 শতকের শেষের দশকে ও 13 শতকের প্রথম দিকে চেঙ্গিস খান এর নেতৃত্বে মঙ্গলদের উত্থান বিশ্ব ইতিহাসের এক উল্লেখযোগ্য ঘটনা। চেঙ্গিস খান তার অসাধারণ সামরিক প্রতিভা ও সাংগঠনিক শক্তি বলে বহু গোত্রে বিভক্ত এবং সর্বদা আত্মকলহে লিপ্ত এক উচ্ছৃঙ্খল জাতিকে সুসংহত করে একটি বিশাল সাম্রাজ্য প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছিলেন। তিনি তার সাম্রাজ্যকে শক্তিশালী করতে নানামুখী কর্মসূচি গ্রহণ করেছিলেন এবং সেগুলো বাস্তবায়নও করেছিলেন। নিম্নে সেগুলো সম্পর্কে আলোকপাত করার চেষ্টা করা হলো। প্রথমে আসি চেঙ্গিস খানের পরিচয় বা তার বাল্যকাল। চেঙ্গিস খান 1162 সালে মঙ্গোলিয়ার অনুন নদীর তীরবর্তী ডাইলোয়েন বুলধাগা নামক স্থানে জন্মগ্রহণ করেন। পিতার নাম ইসুজায়, মাতার নাম হেলুন। চেঙ্গিস খানের বাল্য নাম ছিল তেমুচেন। তার জন্মসালে পিতা ইসুজায় তাতার গোত্র আক্রমণ করে তাদের দলনেতা তেমুজুদ্দিন উজিকে পরাজিত ও নিহত করে। বিজিত এই শত্রুর নাম অনুসারে ইসুজায় তার পুত্রের নাম রাখেন তেমুচিন, যার অর্থ কঠিন ইস্পাত। অনেক সময় মঙ্গল শব্দের অর্থ বা তেমুচিন শব্দের অর্থ পরীক্ষায় এসে থাকে। তাহলে এখানে তেমুচিন শব্দের অর্থ আমরা পেয়েছি। মঙ্গলদের তৎকালীন গোত্র প্রথা অনুযায়ী বাল্যবিবাহ প্রথা ছিল। ইসুজাই তার পুত্র তেমুচিনকে উনগির গোত্রের দেশাইচান নামক জৈনক ব্যক্তির 10 বছর বয়স্কা কন্যা বোরতায়ের সঙ্গে বিবাহ দেন। প্রচলিত রীতি অনুযায়ী পুত্রকে শ্বশুরালয়ে রেখে ফেরার পথে তাতার গোত্রের ষড়যন্ত্রের শিকার হন এবং এই তাতার গোত্রের লোকেরা তাকে খাদ্যে বিষ প্রয়োগ করে হত্যা করে। তাতাররা এইভাবে তাদের দলনেতা তেমুজুদ্দিনের হত্যার প্রতিশোধ গ্রহণ করে। এমতো অবস্থায় পিতার মৃত্যুর ফলে মাত্র 13 বছর বয়সে চেঙ্গিস খান মঙ্গলদের দলনেতার দায়িত্বভার গ্রহণ করেন। বয়স অল্প, মাত্র 13 বছর বয়সে একটি দুর্ধর্ষ, অবাধ্য, মঙ্গলদের নানা শাখায় প্রশাখায় বিভক্ত এমন একটি দলের তিনি নেতৃত্বভার গ্রহণ করেন। নেতৃত্ব গ্রহণ করার পরে যে সমস্যাগুলোর সম্মুখীন হয়েছিলেন সেটা হলো, যখন তিনি তার এই নেতৃত্ব গ্রহণ করাকে মঙ্গলরা, দুর্ধর্ষ মঙ্গলরা ভালো চোখে দেখেন নাই, কারণ তার বয়স অল্প। তারা বালক তেমুচিনের নেতৃত্ব মানতে অস্বীকৃতি জানিয়ে আবারও গোত্র কলহে লিপ্ত হয়ে পড়ে। ফলে স্বাভাবিকভাবে নেতৃত্বকে টিকে রাখতে তিনিও এই গোত্র কলহে জড়িয়ে পড়েন। এ সময় তিনি তার প্রতিভা ও মাতা হেলুনের সুযোগ্য অভিভাবকত্বের ফলে প্রাথমিক এই বিপদ ও ঝুঁকি কাটিয়ে উঠতে সক্ষম হন। পৃথিবীতে খুব কম সংখ্যক নরপতিকে এরূপ প্রতিকূল অবস্থার মধ্যে দিয়ে আত্মপ্রতিষ্ঠার জন্য সংগ্রাম করতে হয়েছে। তিনি বিপদে হতাশ না হয়ে ধৈর্য ও বীরত্বের সাথে সেই সকল সমস্যাগুলোকে মোকাবেলা করতে থাকে। গোত্র কলহের মধ্যে
তার জীবনে নতুন আরেকটি সমস্যার আবির্ভাব ঘটে। তা হলো এই সময়ে মেরকাইট গোত্র, যেটা মঙ্গলদের একটি শাখা ছিল, এই মেরকাইট গোত্র তার স্ত্রী বর্তাইকে জোরপূর্বক অপহরণ করলে নতুন একটি বিপদের সম্মুখীন হন। এরূপ পরিস্থিতিতে তিনি কেরাইট গোত্রের অধিপতি তুগরিলের সহায়তা লাভ করেন এবং মেরকাইট গোত্রকে পরাজিত করে বর্তাইকে উদ্ধার করতে সক্ষম হন। কেরাইট গোত্রপতির সহায়তায় তিনি অপর প্রধান শত্রু তাতার দিগকেও পরাজিত করতে সক্ষম হয়েছিলেন। এখন আসি তিনি কিভাবে তেমুচেন থেকে চেঙ্গিস খানের ভূষিত হচ্ছেন। ক্ষমতায় আরোহণকে কেন্দ্র করে সকল সমস্যার সমাধান মেরকাইট ও তাতারদের পরাজিত করার ফলে তেমুচিনের ক্ষমতাপত্তি উত্তরোত্তর বৃদ্ধি পেতে থাকে। এই অবস্থায় শঙ্কিত হয়ে নেইমান, মেরকাইট ও অন্যান্য ক্ষুদ্র ক্ষুদ্র গোত্রগুলো তার বিরুদ্ধে জামুকা নামক জৈন শক্তিশালী নেতার নেতৃত্বে একটি ঐক্যজোট গড়ে তোলে। 1204 সালে তেমুচিন এই শক্তিশালী জোটকে পরাজিত করতে সক্ষম হন। জোট নেতা জামুকা যুদ্ধক্ষেত্রে বন্দী হন এবং পরে তাকে হত্যা করা হয়। এভাবে সকল প্রতিদ্বন্দ্বী শক্তিকে পরাজিত করার ফলে আর কোনো শক্তি অবশিষ্ট না থাকায় বা প্রতিযোগিতায় টিকে না থাকায় তিনি মঙ্গল জাতির একছত্র নেতা হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করেন। সেই লক্ষ্যে তিনি 1206 সালে রাজধানী কারাকোরামে কুরিলতাই এর এক মহাসম্মেলন আহ্বান করেন। এই সম্মেলনে তিনি সর্বসম্মতিক্রমে চেঙ্গিস খান উপাধি গ্রহণ করেন। পরবর্তীতে তিনি চেঙ্গিস খান নামে পরিচিতি লাভ করেন। এই কুরিলতাই মহাসম্মেলনটি হলো সেই সময় যে গোত্র উপগোত্রগুলো ছিল সেই গোত্রের বিশিষ্ট বিশিষ্ট ব্যক্তিরা বা গোত্রপতিরা অংশগ্রহণ করত। তো এই অংশগ্রহণের মাধ্যমে তারা তাদের পরবর্তী শাসককে তার মনোনীত করতেন এবং এই সম্মেলন শেষে তার আনন্দ ফুর্তি এবং খাওয়া দাওয়ার ব্যবস্থাও করতেন। আমি চেঙ্গিস খানের একটি চিত্র এরকম, যদিও তিনি পটচিত্র আঁকা পছন্দ করতেন না, তারপরও অনেক গুণী শিল্পী ছিলেন, তাদের পটচিত্র যে আঁকিয়েছেন সেই রকম একটি চিত্র আমি গুগল থেকে নিয়ে তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি। চেঙ্গিস খানের যে কৃতিত্ব, তার মধ্যে শাসন ব্যবস্থার মধ্যে রাজ্য বিজয় আছে, শাসন ব্যবস্থায় তিনি কি কি পদক্ষেপ গ্রহণ করেছিলেন সেই সকল বিষয়ে আলোচনা আছে, চরিত্র এবং কৃতিত্ব সম্পর্কে আলোচনা আছে। প্রথমেই আমরা যাই তার রাজ্য বিজয় সম্পর্কে জানার জন্য। তিনি কিভাবে বিভিন্ন অঞ্চলগুলো জয় করেছিলেন। মঙ্গলদের উপর স্বীয় কর্তৃত্ব প্রতিষ্ঠা করার পর চেঙ্গিস খান দিগ্বিজয়ে বের হওয়ার পরিকল্পনা করেন। অচিরেই তিনি চীন, খাওয়ারিজম, রাশিয়া ও উত্তর পশ্চিম পারস্যের বিরুদ্ধে প্রচন্ড যুদ্ধে লিপ্ত হন। এই সকল যুদ্ধে চেঙ্গিস খান যে সাফল্য ও রণকৌশলের পরিচয় দেন, পৃথিবীর সামরিক ইতিহাসে তার তুলনা বিরল। তিনি প্রথম অভিযান পরিচালনা করেছিলেন চীনের বিরুদ্ধে, সে সম্পর্কে একটু ধারণা নেই। দিগ্বিজয়ে বের হয়ে চেঙ্গিস খান সর্বপ্রথম চীনের প্রতি দৃষ্টি নিবদ্ধ করেন। চীন এই সময় দুটি স্বাধীন রাজ্যে বিভক্ত ছিল, একটি হলো উত্তরাংশে কিন সাম্রাজ্য বা কিন রাজ্য এবং দক্ষিণাংশে সাঙ্গু রাজ্য। 1211 সালে তিনি প্রথম সাঙ্গু বংশের বিরুদ্ধে অগ্রসর হন এবং উপর্যুপরি কয়েকটি সফল অভিযানের পর এ রাজ্যের অধিকাংশ স্থান মঙ্গল বাহিনীর অধীনে চলে আসে। সাঙ্গু বিজয়ের পর তিনি কিন রাজ্যের বিরুদ্ধেও অগ্রসর হন এবং 1214 সালে রাজধানী পিকিং অবরোধ করেন। চেঙ্গিস খানের আক্রমণে কিন রাজা ভীত হয়ে পড়েন এবং বহু নগদ অর্থ মূল্যবান
পাথর উপঢৌকন হিসেবে প্রদান করে তার বশ্যতা স্বীকার করে। এছাড়া কিন রাজা জৈনকা চীনা রাজকুমারীকে চেঙ্গিস খানের স্ত্রী হিসেবে তার নিকট সমর্পণ করে। এরূপ পরিস্থিতিতে চেঙ্গিস খান সে বছরের মতো পিকিং দখল না করে অবরোধ প্রত্যাহার করেন এবং রাজধানী কারাকোরামে ফিরে আসেন। কিন্তু পেকিং বিজয়ের যে লোভ, এই লোভ তিনি বেশি দিন সংবরণ করে রাখতে পারেন না। তার এই বাসনাকে চরিতার্থ করার জন্য 1215 সালে পুনরায় তিনি কিন সাম্রাজ্যের বিরুদ্ধে অগ্রসর হন এবং পেকিং বিজয় সম্পন্ন করেন। পেকিং বিজয়ের পরে চেঙ্গিস খান কারাখিতাই অঞ্চল বিজয় করেন। চেঙ্গিস খান যখন চীনে অভিযানে ব্যস্ত ছিলেন, সেই সুযোগে কারাখিতায় তাতার অধিপতি গুর খান বিদ্রোহ ঘোষণা করে গোলযোগ সৃষ্টি করেন। এরূপ অবস্থায় চেঙ্গিস খান তার সুযোগ্য সেনাপতি জেবি খানকে গুর খানের বিরুদ্ধে প্রেরণ করেন। 1218 সালে বিদ্রোহী নেতা গুর খান জেবি খানের নিকট পরাজিত ও নিহত হন। ফলে কারাখিতায় চেঙ্গিস খানের দখলে চলে আসে। আমি গতকাল তোমাদের মঙ্গল সাম্রাজ্যের একটি মানচিত্র দেখিয়েছিলাম। আজকে চেঙ্গিস খানের যে সাম্রাজ্য পরিধি বা সীমা, সেই সীমা এখানে লাল অঙ্কিত যে যেগুলো চিত্র দেখা যাচ্ছে, এটা ছিল চেঙ্গিস খানের আমলে যে সাম্রাজ্য, সেই সাম্রাজ্যের সীমা পরিসীমা। এইদিকে মস্কো, সাইবেরিয়া, কারাকোরাম। এবং গতকাল একটা ভুল ইনফরমেশন তোমাদের দিয়েছিলাম যে কারাকোরাম থেকে গাজান খান রাজধানী পেকিং এ নিয়ে যান নাই। এটা আমি দুঃখের সাথে জানাচ্ছি, এটা কুবলাই খান নিয়ে গিয়েছিলেন। তোমরা অবশ্যই এটা সংশোধন করে নিও। মঙ্গোলিয়া, এইখান থেকে, এই যে কারাকোরাম থেকে তিনি এই চীন অভিযানগুলো করেছিলেন, চীনের এই অঞ্চলগুলো তিনি অভিযান করেছিলেন। পরবর্তীতে তিনি মস্কো, তারপরে আলাউ খান যে বাগদাদ, এই অঞ্চলগুলো মঙ্গলদের সাম্রাজ্যভুক্ত হয়েছিল। এটা ছিল একটি চিত্র বা মানচিত্র, যেটা আমি গুগল থেকে ডাউনলোড করে তোমাদের উদ্দেশ্যে প্রদর্শন করলাম। এবার আসি খাওয়ারিজমের বিরুদ্ধে তার অভিযান, তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং মুসলমান শাসকদের উপর তার প্রথম একটি অভিযান। এই অভিযানটি দুটো অংশে বিভক্ত ছিল, আলোচনা মাঝে তোমরা বুঝতে পারবে। কারাখিতায় তাতার শক্তিকে পরাজিত করার ফলে চেঙ্গিস খানের রাজধানী বা চেঙ্গিস খানের রাজ্য সীমা তৎকালীন শ্রেষ্ঠ মুসলিম শক্তি খাওয়ারিজম সাম্রাজ্যের সীমান্তের সাথে এক হয়ে দাঁড়ায়। ফলে সীমান্তবর্তী এই সাম্রাজ্য বিজয় করে স্বীয় সাম্রাজ্যের সীমানা বৃদ্ধি করতে উদ্বুদ্ধ হন চেঙ্গিস খান। এই সময় খাওয়ারিজমের শাসক ছিলেন আলাউদ্দিন মোহাম্মদ শাহ, যিনি মধ্যপ্রাচ্যের সাথে চীনের বাণিজ্যিক সম্পর্ক নিয়ন্ত্রণ করতেন। অন্যদিকে চেঙ্গিস খানের শক্তি বৃদ্ধিতে খাওয়ারিজমের শাসকও সতর্ক দৃষ্টি নিবন্ধন করেন। প্রথম দিকে তাদের মধ্যে প্রতিবেশী সুলভ সম্পর্ক বজায় থাকলেও নানাবিধ কারণে সম্পর্কের অবনতি হতে থাকে। কেননা উভয় শাসকই ছিলেন উচ্চাভিলাষী ও সাম্রাজ্য বিস্তারে বিশ্বাসী। তাদের মধ্যে বিদ্যমান সম্পর্ককেও অবনতির জন্য খাওয়ারিজমের শাহের অনুসৃত আপসীন নীতি বিশেষভাবে দায়ী। অর্থাৎ তাদের মধ্যে যে সম্পর্কের অবনতি ঘটেছিল, এটা খাওয়ারিজমের শাহ কিছু নীতি অনুসরণ করেছিলেন। এই নীতিও চেঙ্গিস খানকে খুব রাগান্বিত করে তুলেছিল বা তাকে এই খাওয়ারিজম আক্রমণ করতে অনুপ্রাণিত করেছিল। প্রথম দিকে চেঙ্গিস খান কর্তৃক উপঢৌকন, যে উপঢৌকন প্রেরণ করেছিলেন, সেই উপঢৌকন মোহাম্মদ এই খাওয়ারিজমের শাহ আলাউদ্দিন মোহাম্মদ শাহ প্রত্যাখ্যান করেছিলেন এবং রীতির বিরুদ্ধে যে চেঙ্গিস খানের দূতকে হত্যা করেছিলেন। দ্বিতীয়ত, খিবা ও বুখারা হতে 450 জনের একটি মুসলিম বণিক দলকে চেঙ্গিস খানের গুপ্তচর মনে করে এই আলাউদ্দিন মোহাম্মদ শাহ তাদের বন্দী করেন এবং পরে হত্যা করেন। এই সকল ঘটনায় চেঙ্গিস খান শাহের নিকট, অর্থাৎ আলাউদ্দিন মোহাম্মদ শাহের নিকট প্রতিকার
এবং ক্ষতিপূরণ দাবি করে দ্বিতীয়বারের মতো দূত প্রেরণ করেন। এবারও খাওয়ারিজমের শাহ চেঙ্গিস খানের এই দূতকে হত্যা করেন। এরূপ পরিস্থিতিতে উভয়ের মধ্যে সংঘর্ষ অনিবার্য হয়ে পড়ে। 1219 সালে চেঙ্গিস খান বিশাল সেনাবাহিনী নিয়ে খাওয়ারিজমের শাহের বিরুদ্ধে অগ্রসর হন। শাহ চেঙ্গিস খানের বিরুদ্ধে সৈন্য প্রস্তুত রাখেন। আলাউদ্দিন মোহাম্মদ শাহ মঙ্গোলদের থেকে অনেক বেশি সৈন্য থাকায় জয়ের ব্যাপারে অতিমাত্রায় উৎসাহী ছিলেন। উসের নিকট নিকটবর্তী স্থানে অনুষ্ঠিত এক প্রচন্ড যুদ্ধে মোহাম্মদ শাহ মঙ্গোল বাহিনীর হস্তে শোচনীয় পরাজিত হলেন। চেঙ্গিস খান দ্রুত গতিতে উতরার, সমরখন ও বুখারা অঞ্চল দখল করে নিলেন। 1221 সালে বলখ, খোরাসান, হেরাত ও মার্ভ একের পর এক তার পদানত হয়। মঙ্গল আক্রমণ প্রতিহত করতে ব্যর্থ হয়ে মোহাম্মদ শাহ নিশাপুরে পলায়ন করলে মঙ্গল বাহিনী তাকে অনুসরণ করে নিশাপুরে দখল করে নেন। মোহাম্মদ শাহ পরে কাস্পিয়ান সাগরের নিকটবর্তী কোনো এক অজ্ঞাত স্থানে আশ্রয় গ্রহণ করেন এবং সেখানেই মৃত্যুবরণ করেন। আলাউদ্দিন মোহাম্মদ শাহের মৃত্যুর পরে এই খাওয়ারিজমের দায়িত্বভার গ্রহণ করেন তদীয় পুত্র জালালউদ্দিন মোহাম্মদ শাহ। তিনি অত্যন্ত দক্ষ এবং যোগ্য শাসক ছিলেন। ঐতিহাসিক এডওয়ার্ড গিবন তার ভূয়সী প্রশংসা করেছেন। জালালউদ্দিন স্বীয় বংশের গৌরব পুনরুদ্ধারে সচেষ্ট হন এবং গজনীর নিকট এক যুদ্ধে মঙ্গল বাহিনীকে পরাজিত করেন। ইতিহাস থেকে জানা যায় চেঙ্গিস খানের যে অভিযানগুলো পরিচালনা করেছিলেন জালালউদ্দিন মোহাম্মদের কাছে পরাজিতই একমাত্র পরাজয়। আর কোন যুদ্ধে তিনি পরাজিত হন নাই। নানা প্রতিকূলতার মধ্যেও জালালউদ্দিন অপরাজেয় শক্তির বিরুদ্ধে সংগ্রাম অব্যাহত রাখেন। 1221 সালে সিন্ধু নদীর তীরে চেঙ্গিস খানের সাথে এক সংঘর্ষে জালালউদ্দিন বীর বিক্রমে যুদ্ধ করেও শেষ পর্যন্ত পরাজিত হন। চারদিকে শত্রু বেষ্টিত হয়ে পড়ায় উপায়ন্ত না দেখে তিনি 30 ফুট উঁচু পর্বত গাত্র থেকে সিন্ধু নদীতে ঝাঁপ দেন। পলায়মান শাহ ভারতের তৎকালীন দাসবংশের শাসক ইলতুৎমিশের নিকট আশ্রয় চেয়েছিলেন, কিন্তু ইলতুৎমিশ কূটনৈতিক বা নিজের কি বলবো নিজের নিরাপত্তার খাতিরে তিনি এই জালালউদ্দিন মোহাম্মদ শাহকে আশ্রয় দেন নাই। কেননা ইলতুৎমিশ সম্ভাব্য মঙ্গল আক্রমণ থেকে তার সাম্রাজ্যকে রক্ষা করার জন্যই এরূপ সিদ্ধান্ত গ্রহণ করেছিলেন বলে মনে করা হয়। আশ্রয় লাভে ব্যর্থ হয়ে জালালউদ্দিন অন্যত্র পলায়ন করেন এবং সেখানেই এক আততায়ীর হাতে নিহত হন। তার মৃত্যুতে খাওয়ারিজম এর চূড়ান্ত পতন ঘটে এবং এই অঞ্চলটি মঙ্গলদের সাম্রাজ্যভুক্ত হয়। জালালউদ্দিনের সঙ্গে এই যুদ্ধ ছিল চেঙ্গিস খানের ব্যক্তিগত জীবনের শেষ যুদ্ধ। অর্থাৎ চেঙ্গিস খান এই জালালউদ্দিন মোহাম্মদ শাহের বিরুদ্ধে যুদ্ধ করার পরে আর কোনো যুদ্ধে তিনি অংশগ্রহণ করেন নাই। যে সকল অঞ্চল পরবর্তীতে বিজয় হয়েছিল সেগুলো তার সেনাপতি বা সেনাবাহিনীর মাধ্যমে তিনি করেছেন। তিনি সশরীরে আর যুদ্ধে অংশগ্রহণ করেন নাই। এই যুদ্ধের পর চেঙ্গিস খানের নেতৃত্বে মঙ্গল বাহিনীর মূল শাখা সিন্ধু প্রদেশের মুলতান পর্যন্ত অগ্রসর হয় এবং এটা ছিল ভারতে মঙ্গলদের অগ্রাভিযানের শেষ সীমা। অতঃপর তিনি রাজধানী কারাকোরামে ফিরে আসেন। ফেরার পথে মঙ্গল বাহিনী পেশোয়ার সম্পূর্ণ ধ্বংস করে বিধ্বস্ত করেন, যে পেশোয়ার এখন পাকিস্তানের অন্তর্ভুক্ত। উত্তর পশ্চিম পারস্য বিজয়। চেঙ্গিস খান যখন মধ্য এশিয়ায় খাওয়ারিজমের বিরুদ্ধে যুদ্ধরত ছিলেন সেই সময় সুরাত ও জেবি নামক দুজন সেনাপতিকে দক্ষিণ রাশিয়া ও উত্তর পশ্চিম পারস্য বিজয়ের জন্য প্রেরণ করেন।
কালকা নদীর তীরে অনুষ্ঠিত এক প্রচন্ড যুদ্ধে মঙ্গল বাহিনীর নিকট রুশ বাহিনী পরাজিত হলে খিবা মঙ্গলদের হস্তগত হয়। এছাড়া উত্তর পশ্চিম পারস্যের রায়, রোম, হামাদান ও সাবা প্রভৃতি প্রধান প্রধান শহরগুলো মঙ্গলদের দখলে চলে আসে। এবার আলোচনায় আসি, চেঙ্গিস খান তার শাসন ব্যবস্থা পরিচালনা করতে গিয়ে কি কি ব্যবস্থা গ্রহণ করেছিলেন। পৃথিবীর যে সকল শাসক ইতিহাসের ধারার বিরাট পরিবর্তন এনেছিলেন, চেঙ্গিস খান ছিলেন তাদের মধ্যে অন্যতম। শাসক হিসেবে তিনি ছিলেন শ্রেষ্ঠ, এ ব্যাপারে কোনো সন্দেহের অবকাশ নেই। শাসন কার্যে তিনি জ্ঞানী গুণীদের পরামর্শ সাদরে গ্রহণ করতেন। তার শাসন কার্যে সুদক্ষ চীনা প্রশাসক ইয়েলুত শাহ সর্বাত্মক সহযোগিতা প্রদান করেছিলেন, যে কারণে তার সামরিক ও বেসামরিক শাসন ব্যবস্থায় চীনা প্রভাব লক্ষ্য করা যায়। চেঙ্গিস খান তার শাসন ব্যবস্থায় একটি সুদক্ষ গোয়েন্দা বিভাগ প্রতিষ্ঠা করেন, যার মাধ্যমে তিনি সাম্রাজ্যের গোপন তথ্য সংগ্রহ করতেন এবং সে অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করতেন। তার শাসন আমলে চোর ও দুষ্কৃতিকারীদের কঠোর শাস্তির ব্যবস্থা করেন। কেউ যদি একটি ঘোড়া চুরি করতেন, তার শাস্তি হিসাবে 20টি ঘোড়া ক্ষতিপূরণ হিসাবে আদায় করা হতো। অন্যথায় চোরের পুত্রদেরকে রাজদরবারে জামিন হিসাবে রাখা হতো এবং এর যদি কোনো ব্যত্যয় ঘটে, তাহলে সে চোরের মৃত্যুদণ্ড বা তার যে জামিন যে পুত্র সন্তান থাকতো তাদেরকে মৃত্যুদণ্ড ভোগ করতে হতো। তার কঠোর শাসন আমলে সাম্রাজ্যের সর্বত্র নিরবিচ্ছিন্ন শান্তি ও শৃঙ্খলা বিরাজমান ছিল। রাজ্যের এক স্থান থেকে অন্য স্থানে দ্রুত সংবাদ আদান প্রদানের জন্য ডাক বিভাগ চালু করেন চেঙ্গিস খান। রাস্তাঘাটে সাধারণ মানুষ ও ব্যবসায়ীগণ যাতে নির্বিঘ্নে যাতায়াত করতে পারেন, সেজন্য রাস্তার নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেন। হেনরি ওয়াটস এর হিস্ট্রি অফ মঙ্গল নামক যে গ্রন্থ আছে, সেই গ্রন্থসূত্র থেকে জানা যায় এশিয়ার ইতিহাসে খুব সম্ভবত এই প্রথমবারের মতো তুর্কিস্তানের বিস্তীর্ণ অঞ্চল দিয়ে পথিকরা নিরাপত্তার সাথে চলাচল করতে পারত। তাহলে যোগাযোগ ব্যবস্থায় নিরাপত্তা হওয়ার কারণে পথিকরাও যেমন নিরাপদ ছিলেন, তেমনি ব্যবসায়ী সম্প্রদায়েরও এই সকল রাস্তা ব্যবহার করে নির্বিঘ্নে ব্যবসা বাণিজ্য পরিচালনা করতে পারতেন। চেঙ্গিস খান তার সেনাবাহিনীর আমূল সংস্কার সাধন করেন। তিনি সেনাবাহিনীকে 10, 100, 1000 ও 10,000 সৈন্যের বিভিন্ন ইউনিটে বিভক্ত করে প্রতিটি ইউনিটকে একজন সুযোগ্য সেনানায়কের হাতে ন্যস্ত করেন। শৃঙ্খলা ও নিয়মানুবর্তিতা ছিল তার সামরিক সংস্কারের মূল চাবিকাঠি। সৈন্যদের সামান্যতম অবাধ্যতা, অবহেলা অথবা ভীরুতা তিনি সহ্য করতেন না এবং এর জন্য শাস্তি ছিল বেত্রাঘাত, চাকরিচ্যুত অথবা মৃত্যুদণ্ড। সেনাবাহিনীর সদস্যদের নিয়ে তিনি মাঝে মধ্যে শিকারে বের হতেন, যা সামরিক ক্ষেত্রে একটি অন্যতম কৌশল। এর প্রধান কারণ হলো সেনাবাহিনীর সদস্যরা যদি অলস বসে থাকে, তাহলে তাদের মধ্যে অলস মস্তিষ্ক শয়তানের আখড়া। আইন প্রণেতা হিসেবেও তিনি দক্ষতার পরিচয় দিয়েছেন। সাম্রাজ্যের প্রয়োজনে তিনি উলাঙ্গ ইয়াসা নামক রাষ্ট্র পরিচালনার নিয়ম নীতি প্রণয়ন করে একটি গ্রন্থ রচনা করেন। সামরিক ও বেসামরিক প্রশাসন বিভাগের জন্য বিভিন্ন ধরনের আইন এতে লিপিবদ্ধ ছিল। মঙ্গল যুবকদের বিদ্যালয়ে এই আইন কানুন সম্পর্কে জ্ঞান লাভ করা বাধ্যতামূলক করা হয়েছিল। চেঙ্গিস খান সাম্রাজ্যের অর্থনীতির ক্ষেত্রেও কতগুলো মৌলিক সংস্কার সাধন করেন। তার নির্দেশে কেবলমাত্র চাষোপযোগী জমির উপর খাজনা ধার্য করা হতো। জমির উর্বরতা ও ফলনের উপর নির্ভর করে এই খাজনা নির্ধারণ করা হতো। এর ফলে কৃষিকাজে ব্যাপক উন্নতি সাধিত হয় এবং সাম্রাজ্যের অর্থনৈতিক উন্নতি ত্বরান্বিত হয়।
ব্যবসায়ীদেরকেও তাদের বাণিজ্য পণ্যের উপর খাজনা দিতে হতো। অর্থাৎ কোনো ব্যবসায়ী যে পণ্য এক স্থান থেকে অন্য স্থানে এসে বাজারে নিয়ে আসবে, সে বাজারে নিয়ে আসার কারণে একটা নির্ধারিত পরিমাণে রাজস্ব সরকারকে দিতে। আশা করি আমার আলোচনাগুলো তোমরা স্পষ্ট বুঝতে পারতেছো। এবার আসি তার কৃতিত্ব এবং চরিত্র সম্পর্কে আলোচনায়। চেঙ্গিস খানের কৃতিত্ব সম্পর্কে বলা যায় তিনি ছিলেন একজন শ্রেষ্ঠ সংগঠক। তার বলিষ্ঠ নেতৃত্বে সদা আত্মকলহে লিপ্ত একটি বর্বর জাতিকে জাতীয় চেতনাবোধে উদ্বুদ্ধ করে ঐক্যবদ্ধ জাতিতে পরিণত করার মূল কারিগর ছিলেন চেঙ্গিস খান। প্রতিকূল অবস্থায় কিভাবে মাথা ঠান্ডা রেখে কার্যসিদ্ধি করা যায় সে গুণও তার মধ্যে পরিলক্ষিত হয়েছে। মঙ্গল সাম্রাজ্য প্রতিষ্ঠায় তার অবদান ছিল সবচেয়ে বেশি। নানা গোত্র উপগোত্রে বিভক্ত মঙ্গলদের বিভিন্ন শাখার মধ্যে বিরোধ মিটিয়ে ঐক্যবদ্ধ হয়ে একটি বিশাল সাম্রাজ্য প্রতিষ্ঠার কর্ণধার ছিলেন তিনি। তার সুযোগ্য নেতৃত্ব, সামরিক কৌশল, ক্ষিপ্রতা, হিংস্রতা, নির্মমতা, নিষ্ঠুরতা সকল কিছুকে কাজে লাগিয়ে তিনি খুব সহজেই নিজের সাম্রাজ্যের বিস্তৃতি ঘটিয়েছিলেন। তার আক্রমণের ভয়ে পার্শ্ববর্তী অঞ্চলগুলো ভীত সন্ত্রস্ত থাকত। তার একটি বিখ্যাত উক্তি ছিল, যে সকল অঞ্চলগুলো তিনি বিজয় করতে যেতেন সেই অঞ্চলে যে তিনি এই কথাটুকু বলতেন, তোমরা বিধাতার প্রতি তোমাদের কর্মকাণ্ডের কারণে বিধাতা এতই অসন্তুষ্ট হয়েছে বা বিরক্ত হয়েছে, যে কারণে আমাকে তোমাদের কাছে প্রেরণ করেছে। তিনি একজন শ্রেষ্ঠ সামরিক সংগঠক ছিলেন। যোগ্য ব্যক্তিদের হাতে সেনাবাহিনীর দায়িত্বভার দিয়েছিলেন। তাছাড়া ভালো কাজের পুরস্কার এবং অবাধ্যতা ও অন্যান্য কাজের জন্য কঠোর শাস্তির ব্যবস্থা করেছিলেন, যার সামরিক বাহিনীতে যার ফলে সামরিক বাহিনীতে শৃঙ্খলা ফিরে এসেছিল। তার কঠোর নিয়ম কানুনের কারণে বিজয় অভিযানগুলোর মধ্যে শুধুমাত্র একবার, অর্থাৎ জালালউদ্দিন মোহাম্মদ শাহের নিকট পরাজিত হয়েছিলেন। তিনি ছিলেন শ্রেষ্ঠ আইন প্রণেতা। মধ্যযুগের ইতিহাসে তিনি সামরিক ও বেসামরিক প্রশাসন পরিচালনার জন্য লিপিবদ্ধ আইন প্রণয়ন করেছিলেন। এই আইন বিদ্যালয়ের পাঠ্যসূচির অন্তর্ভুক্ত করেছিলেন এবং সকলের জন্য তা বাধ্যতামূলক করে দিয়েছিলেন। সাম্রাজ্যের কল্যাণে জন্য শাসন ব্যবস্থায় প্রয়োজনীয় সংস্কার করে জনগণের মনে জায়গা করে নিয়েছিলেন। কৃষকদের উপর অতিরিক্ত করের বোঝা চাপিয়ে না দিয়ে বাস্তবতার ভিত্তিতে চাষোপযোগী জমি এবং উর্বরতার উপর নির্ভর করে কর বা খাজনা নির্ধারণ করার ব্যবস্থা করেছিলেন। এর সুফল সাধারণ জনগণের পাশাপাশি রাষ্ট্র ভোগ করে। রাস্তাঘাটের সংস্কার ও প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার কারণে সাধারণ পথিক ও বণিক শ্রেণীর লোক নির্বিঘ্নে তাদের পণ্য সামগ্রী এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যেতে পারত। চেঙ্গিস খান নিজে শিক্ষিত না হলেও শিক্ষা ও সংস্কৃতির ছিলেন উদার পৃষ্ঠপোষক। ধর্মপ্রচারক, চিকিৎসক, শিক্ষিত লোকদেরকে তিনি কর হতে অব্যাহতি দেন। বিজয় অভিযানের সময় পণ্ডিত, শিল্পী, সাহিত্যিক বন্দী হলে তিনি তাদেরকে সসম্মানে মুক্তি দিতেন এবং তাদের স্ব স্ব পেশায় নিযুক্ত করতেন। ধর্মক্ষেত্রে চেঙ্গিস খানের কোনো কুসংস্কার বা গোঁড়ামি ছিল না। তিনি ছিলেন খ্রিস্টান ধর্মের সামানীয় শাখাভুক্ত। তিনি নিজে পৌত্তলিক হলেও অন্য ধর্মের প্রতি ছিল প্রগাঢ় শ্রদ্ধা। তার সাম্রাজ্যে বিভিন্ন ধর্মের অনুসারীরা নিজ নিজ ধর্ম পালন করত এবং তার দরবারে সব ধর্মের লোকের সমান ব্যবহার পেতেন। চেঙ্গিস খানের চরিত্রে দুর্ধর্ষ ও নৃশংসতা ছিল সত্য, কিন্তু তার মধ্যে গঠনধর্মী ও সৃজনশীল প্রতিভার অপূর্ব সমন্বয় ঘটেছিল। তাই ঐতিহাসিক হয়াতের ভাষায় বলা যায়, তিনি ছিলেন রাজনীতি, সমাজনীতি ও অর্থনীতির প্রতি খুঁটিনাটি বিষয়ের নবস্রষ্টা।
ইতিহাসের সকল পাঠের কাছেই আইন ও শাসনবিধির প্রশংসার দাবিদার। পরিশেষে আমরা বলতে পারি, বহু গোত্রে উপগোত্রে বিভক্ত এই মঙ্গোলরা নিজেদের মধ্যেই আত্মকলহে লিপ্ত থেকেছে এবং তাদের অন্যদের শাসন মেনে জীবন জীবিকা পরিচালনা করেছে। কিন্তু চেঙ্গিস খানের আবির্ভাবের পূর্বে মঙ্গোলদের মধ্যে যে জাতীয়তা বোধের উন্মেষ ঘটে, এই সুযোগটি চেঙ্গিস খান গ্রহণ করে বিভক্ত মঙ্গোল জাতিকে ঐক্যবদ্ধ করে একটি শক্তিশালী জাতি ও বিশাল সাম্রাজ্য গোড়াপত্তন করতে সক্ষম হন। সাম্রাজ্য প্রতিষ্ঠায় তারা কিছুটা নির্মমতার পরিচয় দিয়েছেন, কিন্তু তা জনকল্যাণমুখী, যুগোপযোগী ও কার্যকর ব্যবস্থা গ্রহণ করে প্রজাসাধারণের মঙ্গল সাধন করেছিলেন বলে সাধারণ জনগণের তার বিরুদ্ধে কোনো অভিযোগ উত্থাপিত হয় নাই। সকলকে লাল গোলাপের শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করি এই আলোচনা থেকে তোমরা উপকৃত হবে। কিছুটা হলেও তোমাদের যে সমস্যায় পড়েছ শ্রেণী কার্যক্রম না হওয়ার কারণে, এই সমস্যা থেকে কিছুটা উত্তরণ পাওয়ার চেষ্টা করবে। তোমরা সকলে ভালো থাকো। তোমরা যদি কিছু বলতে চাও। স্যার, তেমুচিন শব্দের অর্থটা আরেকবার যদি কাইন্ডলি বলতেন। ইস্পাত কঠিন, ইস্পাত ইস্পাত কঠিন, কঠিন। মানে থ্যাংক ইউ স্যার। লোহার মতো শক্তি, এতই শক্ত তার মন দেহ যে এই যে কারণে তিনি নিষ্ঠুরতার পরিচয় দিতে সক্ষম হয়েছিল। তার হৃদয় এত না, নরম না, কঠিন। আর কিছু? থ্যাংক ইউ স্যার, এটা বুঝতে পারছিলাম না, এই জন্য। আচ্ছা, আর আর কিছু? কিছু আছে? একটু তোমরা দেখ। চেঙ্গিস খানের পতনটা কিভাবে হয়েছিল? জি? চেঙ্গিস খানের পতন। পতন না, উনি স্বাভাবিক মৃত্যুবরণ করেছিলেন। উনি স্বাভাবিক মৃত্যুবরণ করেছিলেন। অসুস্থ হওয়ার কারণে তিনি মৃত্যুবরণ করেছেন, তার পতন তো হয় নাই। তিনি একটি সাম্রাজ্য প্রতিষ্ঠা, নতুন একটি সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছিলেন এবং তিনি খাওয়ারিজম বিজয় করার পরে যখন ফিরে আসেন, সেখানে এরপরে তিনি অসুস্থ হয়ে যান এবং অসুস্থ হওয়ার পরে তিনি মৃত্যুবরণ করেন। পতন মানে হলো অন্য কেউ আক্রমণ করে তাকে পরাজিত করে সরিয়ে দেওয়া, এটা পতন। তিনি স্বাভাবিক মৃত্যুবরণ করেছিলেন। আর কিছু? ওকে, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, স্বাস্থ্যবিধি মেনে চলাচল করো। পরবর্তী ক্লাস সে অংশগ্রহণ করার আহ্বান জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। ধন্যবাদ। থ্যাংক ইউ স্যার, ভালো লাগলো। আসসালামু আলাইকুম স্যার।